অষ্টভুজার রহস্য। শঙ্কর্ষণ রায়। পুকুরের ধার দিয়ে হাঁটতে হাঁটতে থমকে দাঁড়ায় একটা প্রকাণ্ড গোসাপ। পুকুর পাড়ে ভুঁই চাপার ঝোপের পাশে পড়ে আছে। লেজের ডগা থেকে শুরু করে মাথা পর্যন্ত লম্বায় প্রায় 7 ফুট। চোখ দুটি জ্বলজ্বল করছে, মাটির মতো গায়ের রং, বিভৎস শরীরের গড়ন। দেখে মনে হয় যেন জাপানি রূপকথার ড্রাগন বইয়ের পাতা থেকে বেরিয়ে এসেছে। ভয়ে আমার সর্বাঙ্গ কাঁপে। এর চেয়ে ভয়ঙ্কর যেন কখনো কিছু দেখিনি। সঙ্গে সঙ্গে পালিয়ে যাওয়ার কথা মনে হলেও মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে থাকি তার দিকে তাকিয়ে। তাকিয়ে থাকতে থাকতে দেখি যে গোসাপটিও এক দৃষ্টে ভুঁই চাপার ঝোপের মধ্যে কি যেন দেখছে। দেখা নয়, যেন অগ্নিবাণ ছুঁড়ে মারা। চোখ দুটি থেকে একজোড়া তীর বেরিয়ে এসে যেন কাকে বিঁধছে। নিঃশ্বাস আটকে আসে আমার, বুকের মধ্যে শিহরণ জাগে, হৃৎপিণ্ডে দামামার শব্দ। রুদ্ধশ্বাসে যেন কোনো চূড়ান্ত ঘটনার জন্য প্রতীক্ষা করতে থাকি। বেশিক্ষণ প্রতীক্ষা করতে হয় না, ঘটনা সত্যি ঘটে। ভুঁই চাপার ঝোপের মধ্য থেকে বেরিয়ে আসে একটা লিকলিকে বেতের মতো সবুজ রঙের লাউডগা সাপ। নিবিড় সবুজ ভুঁই চাপার পাতাগুলি যেন সাপের আকার নিয়ে বেরিয়ে আসে। বেরিয়ে এসে সোজা গোসাপটির দিকে এগিয়ে যায় না গোসাপটি তাকে টেনে নিয়ে আসে ঠিক বুঝতে পারি না। সে গোসাপটির কাছে আসতেই খাপ থেকে ছোড়ার মতো তার মুখ থেকে বেরিয়ে আসে সরু লিকলিকে লম্বা জিভ। পরমুহূর্তে লাউডগা সাপটির সঙ্গে ওই জিভের সংযোগ ঘটে। তারপর সাপটি ঢুকতে শুরু করে গোসাপের মুখের মধ্যে। এমন সময় কে যেন আমার পিঠে হাত রেখে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে চমকে উঠে ঘুরে দাঁড়িয়ে দেখি আমাদের মাঝি সৈয়দ আলী। আমি তার দিকে তাকাতেই সে একগাল হেসে বললে, গুইল সাপের নাস্তা দেখো নাকি? নাস্তা খান তো ভালোই বাগাইছে। গোসাপ সাপ খায়? হ, খায়। তুমি যেমন মুড়ি গুড় দুধ খাও, আমি খাই পান্তা। গোসাপ তেমন সাপ খাইয়ে নাস্তা সারে। কি সাংঘাতিক! সাংঘাতিক কারে কও? তোমাকে ইলশা মাছের জোল গোস্ত খাওয়ানোর মতোই হ্যার সাপ খাওন। তার মধ্যে সাংঘাতিক তো কিছু নাই। ওই দেখো, খাওন সাইরা চলো ঘাটলার দিকে। ঘাটলা মানে পুকুরের ঘাট। ঘাটের দিকে যেতে যেতে হঠাৎ ঝোপঝাড়ের মধ্যে অদৃশ্য হল। বোধহয় মাটির মধ্যে প্রচ্ছন্ন কোনো গহ্বরের মধ্যে ঢুকে পড়ল। গোসাপটি অদৃশ্য হতে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে যাই। আমার গন্তব্য পুকুরের পাশে খালের ধারে জামরুল গাছ। জামরুল গাছের নিচে বাঁধা আছে আমাদের নৌকো। জামরুল গাছ থেকে ঝরে পড়া জামরুল ফলে রোজই ভরে উঠত নৌকোর খোল। রোজকার মতো আমিও আজ সকালেই তাই কুড়িয়ে আনতে যাচ্ছি। নৌকোর থানে জামরুল টোকাইয়া আনতে আমিও পারুম। তুমি এলা বড় কর্তার কাছে যাও, তিনি তোমারে ডাকতেছেন। জ্যাঠামশাই আমাকে ডাকছেন? কিন্তু কেন? তোমারে নিয়ে তিনি এই নৌকাত কইরা জবসার দিকে যাইবেন। নাস্তা পানি সারছো তো? গুইল সাপের নাস্তা তো দেখতাছিলা, নিজের নাস্তা হয়েছে নি? হ্যাঁ হয়েছে। একটু আগে রাঙাদি ফেনা ভাত ও আলু সেদ্ধ খেতে দিয়েছিল, তাই খেয়ে এই পুকুর পাড়ে এসেছি। তয়া দেরি না কইরা কর্তার কাছে যাও, আমি নৌকাটারে ঠিকঠাক কইরা লই। ভয় নাই, তার আগে তোমার জামরুল গুলান টোকাইয়া আমার গামছায় বাঁধতে রাখুম। পুকুর পাড় থেকে বাড়ির দিকে ফিরতে ফিরতে আমার ছোট ভাই বাচ্চুর দেখা পেলাম। সে বললে, কই জামরুল কুড়িয়ে আনলি না? সৈয়দ আলী ভাই কুড়িয়ে আনছে। আমি জবাব দিলাম, এখন জ্যাঠামশার কাছে যাচ্ছি, তিনি আমাকে নিয়ে কোথায় নাকি যাবেন। ওই আলী ভাইকে নৌকো তৈরি করতে বলেছেন। বেড়াতে যাবেন তোকে নিয়ে? বাড়ির ছেলেমেয়েদের মধ্যে তোকেই বেছে নিয়েছেন, ভারী মজা তোর। উঠোনের চারপাশে 6টা চাটাইয়ের বেড়া ও টিনের ছাদ দেওয়া ঘর, এই হলো আমাদের বাড়ি। পূব বাংলার বা বাংলাদেশের ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমায় কীর্তিনাশা নদীর ধারে জবসা একটা বড় নদী বন্দর ও গঞ্জ। তার কাছেই আমাদের গ্রাম নগর। নগর নামেই নগর, আসলে খুবই ছোট গ্রাম, মাত্র 10-12টা বাড়ির সমষ্টি। আমাদের বাড়ি গ্রামের পশ্চিম প্রান্তে খালের ধারে। এই খাল গিয়ে পড়েছে কীর্তিনাশা নদীতে জবসার ধার দিয়ে। জবসার স্টিমার থেকে নেমে নৌকো করে এই খাল পথে আমরা বাড়ি এসে পৌঁছেছি। কলকাতা ছেড়ে এসেছি, পালিয়ে এসেছি বলা চলে, কারণ তখন দ্বিতীয় মহাযুদ্ধের সংকট লগ্ন।
বোমার ভয়ে কলকাতা শহরে থাকতে কেউই ভরসা পাচ্ছে না। ভয় অবশ্য বড়দেরই, যে কোনো পরিস্থিতিতে ছোটরা সাধারণত অকুত ভয়। মজার ব্যাপার এই যে বড়রা আমাদের কলকাতা থেকে দেশের গ্রামে পাঠিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলেন, তারা নিজেরাই কলকাতা ছাড়তে পারলেন না। চাকরির দায়ে তারা কলকাতায় থেকে যেতে বাধ্য হয়েছেন। তাদের ভয়ের ঠেলায় আমরা নারী, বৃদ্ধ, শিশুর দল নির্বাসিত হলাম পূব বাংলার এই গণ্ড গ্রামে। প্রথম প্রথম খারাপ লাগলেও এখন ভালোই লাগছে, কারণ নিজের দেশের মাটির কাছাকাছি থাকার একটা আলাদা আনন্দ আছে। সবচেয়ে বড় আনন্দ অবশ্য খাল, বিল, নদীতে নৌকো করে ঘুরে বেড়ানো। জ্যাঠামশাইয়ের সঙ্গে এহেন পর্যটনের সম্ভাবনায় মনে মনে পুলকিত হয়ে উঠি। আমার ছোট ভাই বোন ও ভাগ্নে ভাগ্নিদের ঈর্ষাকাতর দৃষ্টি আমাকে বিঁধতে থাকে। তারা মনে করে আমার মতো সৌভাগ্যবান বুঝি পৃথিবীতে আর কেউ নেই। আমাদের বাড়ির উত্তরের ঘরটি হল জ্যাঠামশাইয়ের ঘর। সেখানে জামা কাপড় পরে তামাক খেতে খেতে তিনি আমার জন্য অপেক্ষা করছিলেন। আমাকে দেখি বললেন, আর দেরি নয়, চলো এখনই বেরিয়ে পড়ি, সন্ধ্যার আগেই ফিরে আসতে হবে তো। কোথায় যাব আমরা? জবসা। 6 হাভেলির মধ্যে অষ্টভুজার মন্দিরটি কোথায় ছিল তা খুঁজে বের করার চেষ্টা করব। 6 হাভেলি মানে 6টি অট্টালিকা। পাশাপাশি 6টি অট্টালিকা ছিল জবসার কাছে কীর্তিনাশা নদীর ধারে। কীর্তিনাশা হঠাৎ ভাঙনের লীলায় মেতে ওঠায় 6টি অট্টালিকাই ভেঙে মাটির সঙ্গে মিশে গিয়েছিল। 6টি অট্টালিকার একটি ছিল আমাদের, কাজেই 6 হাভেলি সম্বন্ধে আমাদের বিশেষ কৌতূহল ও আগ্রহ রয়েছে। জ্যাঠামশাইয়ের আগ্রহ অবশ্য ভিন্ন ধরনের, কারণ তিনি ছিলেন ঐতিহাসিক। ঢাকা জেলার একটা পূর্ণাঙ্গ ইতিহাস লিখেছিলেন তিনি। নদী, খাল, বিল, জলা দিয়ে আচ্ছন্ন পূব বাংলার ইতিহাসের অধিকাংশ উপকরণ মাটিতেই মিশে আছে। তাদের পুনরুদ্ধার করেছিলেন অসাধারণ অধ্যবসায়ের সঙ্গে। চোখে পড়ার মতো পুরাকীর্তির সন্ধান কদাচিৎ পেয়েছেন। অনেক কষ্টে সংগ্রহ করেছেন পুরনো পুঁথি, প্রাচীন মুদ্রা ও শিলালিপি। স্থানীয় প্রবাদ, লোককথা এবং কিংবদন্তি থেকেও আহরণ করেছেন ইতিহাসের উপকরণ। ঢাকার ইতিহাস লেখার কাজ তিনি সম্পূর্ণ করলেও এই 6 হাভেলি নিয়ে তার গবেষণা এখনও শেষ করতে পারেননি। একটানা 40 বছর ধরে সন্ধান করেও 6 হাভেলি ঠিক কোথায় ছিল তার হদিস তিনি এখনও, মানে এই 1942 সালের নভেম্বর মাস পর্যন্ত করে উঠতে পারেননি। অথচ মজার ব্যাপার এই যে এই 6 হাভেলি তার বাল্যকালে তার চোখের সামনেই কীর্তিনাশার কুক্ষিগত হয়েছিল। ছেলেবেলায় যাকে ভেঙে পড়তে দেখেছেন, বড় হয়ে তার হদিস না পাওয়ার মূল কারণ 6 হাভেলি শুদ্ধ বিস্তীর্ণ অঞ্চলের একটা বালির চড়ায় পরিণত হওয়া। দিকচিহ্নহীন বালির মধ্যে 6 হাভেলির অবস্থান নির্ণয় করতে এ পর্যন্ত না পেরে থাকলেও তিনি চেষ্টা চালিয়েই যাচ্ছেন। আজও সেই চেষ্টারই পুনরাবৃত্তি হবে। তবে আজকের সন্ধান পর্বের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে তিনি আজ 6 হাভেলির মধ্যে অষ্টভুজার মন্দিরটিকে খুঁজে বের করার চেষ্টা করবেন। 6 হাভেলিরই হদিস জানা নেই, 6 হাভেলির অঙ্গীভূত অষ্টভুজার মন্দিরটিকে তিনি খুঁজে বের করবেন কি করে তা আমি ভেবে পেলাম না বলে আমার মুখে মৃদু মন্দ হাসি ফুটে ওঠে। হাসছিস কেন? জ্যাঠামশাই আমার মুখের ওপরে তীক্ষ্ণ দৃষ্টি হেনে প্রশ্ন করেন। এমনি, হঠাৎ হাসি পেয়ে গেল কি না? অকারণে হঠাৎ হাসি পেয়ে যাবে এ তো হতে পারে না। বল, কেন হাসলি? কেন হাসলাম বলতে গিয়ে আমার মুখের হাসি মিলিয়ে যায়। একটু কেশে ঢোক গিলে বলি, 6 হাভেলিরই হদিস নেই, অষ্টভুজার মন্দির খুঁজে পাবেন কি করে? ভাবতে গিয়ে আমার হাসি পাচ্ছিল। হাসি পাবারই কথা। জ্যাঠামশাইয়েরও মুখেও মৃদু হাসি ফুটে উঠল। কিন্তু অনেক সময় এই ছোটোখাটো জিনিস এমন কিছু চিহ্ন রেখে যায় যা বড় জিনিসের হদিস দিতে পারবে। কীর্তিনাশার চরের মধ্যে তেমন কিছু আছে কিনা তাই দেখতে চাই। আগে তো অনেক দেখেছেন, চরের মধ্যে অনেকবার খোঁজাখুঁজিও করেছেন। তা করেছি, কিন্তু এমনও তো হতে পারে কিছু একটা হদিস হয়তো রয়ে গেছে যা আমার চোখে পড়েনি। যদিও চোখের নজর আর তেমন নেই, তবু বলা তো যায় না। তাছাড়া তোকে সঙ্গে নিয়ে তো যাচ্ছি, হয়তো তোর নজরে তেমন কিছু এসে যেতে পারে।
এমন সময় ঘরে এসে ঢুকলো আমাদের দিদিমণি। কলকাতায় উইমেন্স কলেজে বিএ পড়ত, এখন গায়ের মেয়েদের নিয়ে স্কুল করেছে গ্রামের চণ্ডীমণ্ডপে। চণ্ডীমণ্ডপ ও তার লাগোয়া দুটি ঘর নিয়ে সে গড়ে তুলেছে তার নগর বালিকা বিদ্যালয়। তার সঙ্গে সহযোগিতা করছে আমাদের জ্যাঠতুতো বোন রাঙাদি এবং গ্রাম সম্পর্কে দিদি অন্নপূর্ণা দিদি। দিদিমণি তার স্কুলের জন্য তৈরি হয়ে পান খাবার জন্য জেঠিমার কাছে এসে জ্যাঠামশাইকে বললে, কাল সারা রাত হাঁপানিতে কষ্ট পেয়েছেন, আজ নাইবা বেরোলেন জ্যাঠামশাই? না রে না, বেরোতে হবেই। লাঠি হাতে উঠে দাঁড়ালেন জ্যাঠামশাই। সেই টমাস ছেলেটা আবার চিঠি লিখেছে, যুদ্ধের ডিউটিতে এসে দিল্লিতে এসেছে, লিখেছে যে শিগগিরই এসে তার কাজ সেরে ফেলবে। অবাক হয়ে জ্যাঠামশাইয়ের মুখের দিকে তাকিয়ে আমি বললাম, টমাস কে জ্যাঠামশাই? কিসেরই বা কাজ তার এখানে? চল, যেতে যেতে বলছি। লাঠি ঠুকঠুক করে হাঁটতে হাঁটতে জ্যাঠামশাই খাল পাড়ে জামরুল গাছের তলায় এসে পৌঁছলেন। সৈয়দ আলী নৌকোটিকে জলে ভাসিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল। জ্যাঠামশাই আমাকে নিয়ে সেখানে পৌঁছতেই সৈয়দ আলী একগাল হেসে বলল, নাও তৈয়ার কর্তা, এলা চলেন। জামরুলগুলোকে নিয়ে কি করলে সৈয়দ ভাই? আমি উৎসুক কণ্ঠে প্রশ্ন করি। টোকাইয়া আমার গামছায় বাইন্দে রাখছিলাম। সৈয়দ আলী জবাব দিল। তোমার ভাই আইসা লইয়া গেছে। সৈয়দ আলী ও আমি ধরাধরি করে জ্যাঠামশাইকে নৌকোতে তুলি। পাটাতনের ওপরে আসন পেতে বসে জ্যাঠামশাই সৈয়দ আলীকে নৌকো ছেড়ে দেবার আগে তামাক সেজে দিতে বললেন। তামাকের সরঞ্জাম আগেই নিয়ে এসেছিল সৈয়দ আলী। কলকেতে তামাক ও টিকা সাজতে সাজতে সে বললে, আপনার রক্ষা খান বড় জবর কর্তা, রূপাল্লাহান জলুস, এইটা পাইলেন কই ঠিকা? আমার ঠাকুরদার জিনিস, টমাস পাঠিয়ে দিয়েছে। জ্যাঠামশাই জবাব দিলেন, খাঁটি রূপার জিনিস। আপনার ঠাকুরদার জিনিস টমাসের কাছে গেল কি করে? আমি আশ্চর্য হয়ে প্রশ্ন করি। আমার ঠাকুরদা তোমার প্রপিতামহ। জ্যাঠামশাই কঠোর স্বরে বললেন। তাই প্রপিতামহের আলবোলাটি টমাসের হস্তগত হলো কি করে জ্যাঠামশাই? বলছি, সৈয়দ আলী নৌকো ছেড়ে দিলেই বলতে শুরু করব। রূপোর আলবোলার ওপরে নতুন কেনা কলকেটি বসিয়ে জ্যাঠামশাইয়ের দিকে এগিয়ে দেয় সৈয়দ আলী। তারপর জামরুল গাছে বাঁধা দড়ি খুলে নৌকো ছেড়ে দিয়ে বললে, বদর বদর, গাজি গাজি। আমাদের বাড়ির সীমানা পেরিয়ে নৌকোটি জলার মধ্যে ঢোকে। কচুরিপানায় আচ্ছন্ন হয়ে আছে জলার বড় একটা অংশ। জলার মধ্য দিয়ে যেতে যেতে বুড়ো শিবের মূর্তি চোখে পড়ল। জলার ধারে বিপুল আকারের কালো রঙের পাথরের শিবলিঙ্গটি সত্যি দেখবার মতো। এরকম প্রকাণ্ড শিবলিঙ্গ সারা ভারতে 4-5টির বেশি নেই। আমাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ বারাণসী থেকে এটাকে নিয়ে এসেছিলেন জবসার 6 হাভেলিতে। 6 হাভেলি ভেঙে নদীর কুক্ষিগত হওয়ার আগে একে নগরে নিয়ে আসা হয়। নগর গ্রামের সীমা আমরা পেরিয়ে যেতেই জ্যাঠামশাই বললেন, নগর আসলে শ্রীনগর। এখানে মোগল সেনাপতি কিমলককে যুদ্ধে পরাস্ত করে বন্দী করে রেখেছিলেন কেদার রায়। নগর গ্রাম পেরিয়ে ফতেজংপুর গ্রামের পাশ কাটিয়ে আমরা এগিয়ে যাই। ফতেজংপুরের ঐতিহাসিক প্রসিদ্ধি আছে, কারণ এখানে কেদার রায়ের সঙ্গে রাজা মানসিংহের প্রচণ্ড যুদ্ধ হয়েছিল। যুদ্ধে কেদার রায়কে হারিয়ে দিয়ে মানসিংহ এখানকার নাম ফতেজংপুর রেখেছিলেন। ইতিহাসের এই রক্তাক্ত অধ্যায়ের কোনো স্মারক চিহ্ন এখন অবশ্য খুঁজে পাওয়া যায় না। নদী, খাল, বিল এখানকার পুরাকীর্তিগুলিকে মাটিতে মিশিয়ে দিয়েছে। তামাক টানতে টানতে জ্যাঠামশাই বললেন, পুরাকীর্তিগুলি নিশ্চিহ্ন হয়েছে, তথাপি ঐতিহাসিকরা কীর্তিকলাপ পুনরুদ্ধারের চেষ্টা করেন। ঢাকার ইতিহাসের উপকরণ খুঁজতে গিয়ে আমি নিজে মাটির সঙ্গে মিশে যাওয়া অনেক পুরাকীর্তির হদিশ পেয়েছি, কিন্তু প্রাচীনকালের বহু লুপ্ত ধন খুঁজে বের করতে পারলেও মাত্র 55 বছর আগে এই কীর্তিনাশা নদীর কুক্ষিগত বাড়ি আর মন্দিরের কোনো হদিশই পাচ্ছি না। আমি বললাম, জ্যাঠামশাই, টমাসের ব্যাপারে বলবেন বলছিলেন, কেন সে আসবে এখানে? তাছাড়া ওই রূপোর আলবোলা। ওই রূপোর আলবোলা আমাদেরই জিনিস, সেটা সে ফেরত পাঠিয়েছে লন্ডন থেকে। এখন যা ফেরত দিতে চাইছে সে অনেক দামি জিনিস। কি সেই জিনিস? অষ্টভুজার চোখের মণি, দুটো বড় আকারের নীলা।
তামাক টানতে টানতে জ্যাঠামশাই টমাসের বৃত্তান্ত সবিস্তারে বললেন। টমাসের নাম টমাস রাইট, ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক। মহাযুদ্ধ তাকে অধ্যাপনা থেকে যুদ্ধ সংক্রান্ত কার্যকলাপে টেনে এনেছে। যুদ্ধের কাজের সূত্রেই সে সম্প্রতি দিল্লি এসেছে। তার ঠাকুরদা আরভিন রাইট ছিলেন এ অঞ্চলের অর্থাৎ মাদারীপুর মহকুমার সাব ডিভিশনাল অফিসার। প্রলয়ঙ্করী বন্যায় উন্মত্ত হয়ে কীর্তিনাশা নদী যখন 6 হাভেলিকে নাশ করতে উদ্যত, তখন তিনি তার স্টিমারে করে জবসায় এসেছিলেন বন্যাপীড়িত মানুষদের ত্রাণের ব্যবস্থা করতে। রক্ষকের ভূমিকা নিয়ে এসে ভক্ষকের মতো আচরণ করলেন তিনি। ভাঙতে থাকা 6 হাভেলি থেকে এই রূপোর আলবোলাটি নিলেন এবং জলে তলিয়ে যাওয়া অষ্টভুজার মন্দিরে ডুব সাঁতার দিয়ে ঢুকে তুলে আনলেন দেবী অষ্টভুজার নীলার চোখ দুটিকে। তারপর বহু বছর কেটে গেছে। আলবোলা ও নীলা এখন আরভিনের নাতি টমাসের কাছে আছে। এগুলো আরভিন কিভাবে সংগ্রহ করেছিলেন তার বিবরণ শোনা মাত্র টমাস উত্তেজিত হয়ে উঠেছিল এবং তাদের ফেরত দেওয়ার জন্য ব্যস্ত হয়েছিল। তার এই ব্যস্ততা আরভিনের কাছে হাস্যকর বলে মনে হলো, কারণ তার ধারণা যে 6 হাভেলির বাসিন্দারা 6 হাভেলি ছেড়ে সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এবং তাদের কারোরই হদিশ পাওয়া সম্ভব নয়। টমাস তখন তার ঠাকুরদাকে বললে যে এই অসম্ভবকে সে সম্ভব করে তুলবেই। শেষ পর্যন্ত সত্যিই এ অসম্ভব সম্ভব হলো। ইতিহাস চর্চার ঝোঁকে সে বাংলা শিখে পড়ে ফেলেছিল আনন্দমোহন রায়ের ফরিদপুরের ইতিহাস এবং জ্যাঠামশায়ের ঢাকার ইতিহাস। এই বই দুটি পড়ে 6 হাভেলির বাসিন্দাদের হদিশ পেয়ে গেল সে, এবং জ্যাঠামশায়ের সঙ্গে পত্রালাপে প্রবৃত্ত হল। সে তাকে লিখল যে সে তার ঠাকুরদার পাপের প্রায়শ্চিত্ত করতে চায় অপহৃত জিনিসগুলিকে তাদের মালিকদের কাছে ফেরত দিয়ে। রূপোর আলবোলাটি আমার প্রপিতামহের জানা মাত্র সে পার্সেল করে তা পাঠিয়ে দিয়েছে জ্যাঠামশায়ের কাছে। এখন তাকে সে অষ্টভুজার মূর্তিটিকে খুঁজে বের করার জন্য অনুরোধ জানিয়েছে। মূর্তিটির সন্ধান পাওয়া মাত্র সে নীলা দুটি নিয়ে চলে আসবে। চক্ষুহীন দেবী যে চক্ষুমতী হয়েছেন তা সে সচক্ষে দেখতে চায়। টমাসের কথা শেষ করে জ্যাঠামশাই বললেন, এখন মুশকিল হয়েছে যে অষ্টভুজার মন্দির বা দেবী মূর্তির কোনো হদিশ নেই। তবে মজার ব্যাপার কি জানিস? মজার ব্যাপার হচ্ছে যে মন্দির না থাকলেও নিয়মিত পুজো আর্চা চলছে। কোথায়? কীর্তিনাশার চরের মধ্যে এক জায়গায় বিধিসম্মতভাবে পুজো দেওয়া হয়। শ্যামাপদ গোস্বামী ছিলেন পুলিশের দারোগা। শুনেছি তার উদ্যোগেই চলছে এই পুজো। খাল যেখানে কীর্তিনাশা নদীতে এসে মিশেছে সেখানেই জবসা। জ্যাঠামশায়ের নির্দেশে সৈয়দ আলী নদী দিয়ে পূব দিকে নৌকো চালাতে থাকে। গঞ্জ, পাটের গুদাম, স্টিমার ঘাট ইত্যাদি ছাড়িয়ে আমরা এগিয়ে যাই। শীতের নদীর ধারা খুবই ক্ষীণ। দুপাশে ধুধু করছে শুকনো বালি ও পলি মাটির চর। নদীর তুলনায় অনেক চওড়া। আগে এই নদীর আকার যে কি বিপুল ছিল চরের আয়তন বিবেচনা করলেই বোঝা যায়। নদীর মূল ধারা বেয়ে কিছুটা এগিয়ে গিয়েছি, এমন সময় জ্যাঠামশাই বললেন, নৌকো থামাও সৈয়দ, এখান থেকে আমরা হেঁটে যাব। হাইটে যাইবেন? এই কয়েন কি কথা? সৈয়দ আলী শিউরে উঠে বললে, এই সর্বনাশের চরের মধ্যে হাইটে যাইবেন? এই চরটা সর্বনেশে হলো কবে থেকে? এখানকার জমি উর্বর। ধান পাট ছাড়া রকমারি শাকসবজি ফলের চাষ করে এখানকার লোকেরা তো বড় লোক হয়েছে। হইছে, কিন্তু আর হইব না। চা ছাড়া আর এই চরের ধারে কাছেও আইব না। কেন? কেন তা মুখে কই কি কইরা? আষাঢ় মাস থেকে এইখানে। বলতে বলতে থেমে যায় সৈয়দ আলী। তার ফ্যাকাশে মুখ আর্ত চোখের চাউনি দেখে বোঝা যায় যেন ভয়াবহ কিছু তার নজরে এসেছে। কি হলো? হঠাৎ চুপ করে গেলে কেন? উত্তরে কিছুই বলতে পারে না সৈয়দ আলী। বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে থাকে। তার দৃষ্টি অনুসরণ করে চরের মধ্যে একটি উঁচু ডাঙায় ডালপালা বেষ্টিত কয়েকটা ঘর দেখতে পাই। আমি বললাম, ওই ঘরগুলোর মধ্যে ভয়ঙ্কর কিছু আছে বুঝি সৈয়দ আলী? কোনো বাঘ কি ওখানে লুকিয়ে আছে? এই বাঘের থেকেও সাংঘাতিক জিনিস আছে। কর্তা বাইসা বাইসা এই সর্বনাশের ডেরার কাছে নৌকা থামাইলেন। এখন দেখো তকদিরে কি আছে। কথা হুকুম করেন তো, এখনই নাও ছুটাইয়া দিই এখান থেকে। না, জ্যাঠামশাই গুরু গম্ভীর গলায় বললেন, কি আছে ওখানে সৈয়দ আলী ভাই? আমি প্রশ্ন করি,
জ্যাঠামশাইয়ের দিকে আর চোখে তাকিয়ে সৈয়দ আলী বললে, আছে এক স্বদেশি বাবু, ডাকাই তো কইতে পারো, ইংরেজ গো মারণের লাগিয়া বোমা বানাইতো। ওই যা, এইদিকেই আহে, কাম সারছে। সৈয়দ আলীর দৃষ্টি অনুসরণ করে দেখি যে একজন ছিপছিপে চেহারার যুবক চরের মধ্য দিয়ে হেঁটে আসছে। পরনে তার মোটা খদ্দরের পাঞ্জাবি ও পায়জামা, খুবই সুপুরুষ। যুবকটির চেহারার মধ্যে এমন কিছু ছিল না যা দেখে লোকে ভয় পেতে পারে, কিন্তু তার দিকে চেয়ে থাকতে থাকতে সৈয়দ আলীর চোখ দুটির আয়তন ক্রমশ বেড়ে উঠতে থাকে, যেন চোখের সামনে বিভীষিকা দেখছে। যুবকটি ক্রমশ এগিয়ে আসতে থাকে আমাদের দিকে। সৈয়দ আলী ঠকঠক করে কাঁপতে থাকে এবং আপন মনে জপতে থাকে, আল্লাহ আল্লাহ, হায় আল্লাহ। যুবকটি আমাদের সামনে এসে দাঁড়ায়, মুখে তার স্নিগ্ধ হাসি। জ্যাঠামশাইয়ের উদ্দেশ্যে হাত জোর করে নমস্কার করে সে বললে, আপনি তো ঢাকার ইতিহাসের লেখক যতীন্দ্রমোহন রায়। হ্যাঁ, কিন্তু তুমি আমাকে চিনলে কি করে? বছর কয়েক আগে কলকাতার ফেডারেশন হল ও মহাবোধি সোসাইটিতে আপনার বক্তৃতা শুনেছি। এখানে এসে যখন জানলাম যে আপনি নিকটেই আছেন, মনে মনে খুশি হয়ে উঠেছিলাম, কিন্তু খুশি হলেও ভেবে পাচ্ছিলাম না কি করে দেখা পাবো আপনার। আপনি যে নিজেই এসে হাজির হবেন তা আমি কল্পনাও করিনি। আমার নিরুপায় অবস্থার কথা বিবেচনা করেই যেন ঈশ্বর আপনাকে আমার কাছে টেনে নিয়ে এসেছেন। নিরুপায় অবস্থা কেন? এখানে আমি পুলিশের নজরবন্দি, অন্তরীণ। এই চরের এলাকার বাইরে আমার যাওয়ার উপায় নেই। সামনে ওই যে ঘরগুলি দেখছেন, ওই ঘরগুলির একটিতে আমি থাকি। ওটা তো শ্যামাপদ গোস্বামীর বাড়ি। শ্যামাপদবাবুর বাড়িতে থাকো তুমি? হ্যাঁ, আমি শ্যামাপদবাবুর অতিথি। আমার নাম অরুণাভ চক্রবর্তী, ডাকনাম অরুণ। শ্যামাপদবাবু পুলিশের দারোগাগিরি থেকে রিটায়ার করার পর আমাকে দেখাশোনা করার কাজ পেয়েছেন। দুজন সশস্ত্র কনস্টেবল রয়েছে আমাকে পাহারা দেওয়ার জন্য। ওই যে বলতে বলতে এসে গিয়েছে, এই রাজু ভাই আর এই কালু ভাই। একে চেনো তো? এই চিনি না মানে, ইনি তো বড় কথা। বলে মাটিতে লুটিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে রাজু ও কালু। প্রণাম করতে গিয়ে তাদের কাঁধ থেকে রাইফেল খসে পড়ে মাটিতে। জ্যাঠামশাই হেসে ফেলে বললেন, কাজের সময় প্রণাম করে না, ওঠো ওঠো। মুখ টিপে হেসে অরুণ বললে, রাজু কালু, তোমাদের কাঁধ থেকে রাইফেল খসে পড়েছে, আমি ইচ্ছে করলে এই দুটো তুলে নিয়ে তোমাদের দুজনকে। হেই, আপনি পারবেন না। রাজু বললে, আপনি তো আমাকেও ভালোবাসেন, যাকেও ভালোবাসেন তাকেও মন্দ কি কখনো করতে পারেন? নিশ্চয়ই না, তোমাদের কোনো ক্ষতি আমি কখনোই করতে পারবো না। তোমরাও তো আমাকে ভালোবাসো, তাই না? বাসি তো। ভালোবাসো বলেই কখনোই আমাকে একা ছেড়ে দাও না, তাই না? এই কলাটা মূলাটাও তো আইনা দেই। সে তো দারোগাবাবুকে এনে দাও। দারোগাবাবুরে দিলেই তো আপনাদের দেওয়ান হয়। আপনি হইলেন গিয়া দারোগাবাবুর অতীত। বুঝলেন বোমা বাবু? আজ সবরি কলা আইনা দিছি। শুনলাম কবরি কলা খাইতে নাকি আপনার ভালো লাগে না, তাই খুঁজা পাইতা। খুঁজে পেতে মানে তো কারো বাগান থেকে তুলে এনে। আমি বললাম, এরা আপনাকে বোমাবাবু বলে সম্বোধন করছে, এতে আপনার আপত্তি জানানো উচিত। অরুণ হেসে ফেলে বললে, হ্যাঁ, এই সম্বোধন দিয়ে এরা আমাকে সম্মানিত করছে, কাজেই আপত্তি জানানোর প্রশ্ন ওঠে না। সত্যি আমি একজন বোমা বিশারদ। আমার তৈরি করা বোমা স্বাধীনতা সংগ্রামীদের অনেকেরই কাজে লেগেছে। আমার তৈরি বোমার ঘায়ে অন্ততপক্ষে 15 জন ইংরেজ খুন হয়েছে। আপনি নিজে কি কাউকে? আমার মুখের কথা কেড়ে নিয়ে জ্যাঠামশাই বললেন, আচ্ছা অরুণ, এই সন্ত্রাস ও হিংসার পথ ভালো কিনা চিন্তা করে দেখছো কি? না, চিন্তার কোনো অবকাশই নেই আমার। যে পথে এগিয়ে যাচ্ছি সেই আমার পথ। নান্য পন্থা বিদ্যতে অয়নায়। এখন মানে এই অন্তরীণ অবস্থায় অবশ্য কিছুই করতে পারছি না, তবে ছাড়া পাওয়া মাত্র আবার এই পথে এগিয়ে যাব, যতদিন না দেশ স্বাধীন হচ্ছে। আর ঠিক আছে, ঠিক আছে, নিজের মত ও পথে আস্থা অবিচল রেখে এগিয়ে যাও। কিন্তু এখন মানে তোমার এই অন্তরীণ অবস্থায় কি করবে? ইতিহাস চর্চা এখানে এসে অবধি করতে শুরু করে দিয়েছি। আপনার কাছ থেকে অবশ্য তার প্রেরণা পেয়েছি। আপনার ঢাকার ইতিহাস ও বক্তৃতা আমাকে কীর্তিনাশার এই বিশাল বালুচরে ঐতিহাসিক গবেষণার প্রেরণা দিয়েছে। কীর্তিনাশা যেসব কীর্তি নাশ করেছে তাদের সবকটির হদিস তো মেলেনি। আমার ধারণা জবসার এই বালুচরে খুব বড় রকম কীর্তিকলাপ চাপা পড়ে আছে। এই ধারণা তোমার হলো কি করে? কি করে হলো তা আপনাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না।
যা বলবো তা শুনলে হয়তো আপনার হাসি পাবে। না না, কখনো না। আমি ঐতিহাসিক, কোনো কিছুই আমার কাছে তুচ্ছ না। খুব অবাস্তব ব্যাপারকেও আমি উড়িয়ে দিতে পারি না। বলো, তোমার এই ধারণার ভিত্তি কি? সুস্পষ্ট কোনো ভিত্তি তো নেই। মাঝে মাঝে এক একটা অনুভূতি হয় আমার, তখন সেই সব কীর্তিকলাপ যেন চোখে দেখতে পাই। এখানে বালুচরে ঘুরতে ঘুরতে মাঝে মাঝে চাপা কান্নার আওয়াজ শুনতে পাই। কারা যেন কেঁদে কেঁদে আবেদন জানাচ্ছে তাদের উদ্ধার করার জন্য। এসবের অবশ্য বুদ্ধিতে কোনো ব্যাখ্যা নেই, নিছক আমার কল্পনা হয়তো। তোমার অন্তর্দৃষ্টিও বলতে পারো। ইতিহাস চর্চায় যারা প্রবৃত্ত হয়েছেন তাদের পক্ষে এই অন্তর্দৃষ্টির প্রয়োজন আছে। ঢাকার ইতিহাসের উপকরণ খুঁজতে গিয়ে এ জাতীয় অন্তর্দৃষ্টি আমাকেও অনুসন্ধানের প্রেরণা জুগিয়েছে। মাটির তলা থেকে উঠে আসা চাপা কান্না অবশ্য তদন্তের অপেক্ষা রাখে, কারণ অলৌকিক বা ভৌতিক ব্যাপার বলে পৃথিবীতে কিছু নেই। সব কিছুরই বুদ্ধিগ্রাহ্য ব্যাখ্যা হওয়া উচিত। সে যাই হোক, তুমি যে কীর্তিনাশার এই চরের মধ্যে ঐতিহাসিক সমীক্ষার তাগিদ অনুভব করছো, তাতে আমি খুবই খুশি হয়েছি। চরের মধ্যেই বাস করছো, অতএব তোমার পক্ষে এই সমীক্ষা চালিয়ে যাওয়া খুবই সহজ। ঘোরাঘুরি করো, একটা মানচিত্র তৈরি করে তাতে চিহ্নিত করো চরের ভেতরকার বালি ও পলিমাটির বিন্যাস, জলা ও বালির ঢিবি। চরের জীবজন্তুগুলোকেও লক্ষ্য করো ভালো করে। আপনি যা যা বলছেন সব অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু একটা কথা বলুন আমাকে, এই বালুচরের নিচে কি কি চাপা পড়ে আছে বলে আপনি অনুমান করেন? অনুমান নয়, আমি জানি এখানে কি ছিল। জ্যাঠামশাই জবাব দিলেন। এখানে আমাদের বাড়ি ছিল, পাশাপাশি 6টি অট্টালিকা। জবসার 6 হাবেলি নামে তারা পরিচিত ছিল। আজ থেকে প্রায় 60 বছর আগে কীর্তিনাশা নদীতে প্রচণ্ড বন্যা হয়েছিল। তখন কীর্তিনাশার এই খাতের মধ্য দিয়ে পদ্মা নদীর মূল ধারাটি বয়ে যেত। এমনিতেই পদ্মা একটি প্রমত্তা নদী, তাতে প্রচণ্ড বন্যা কতখানি প্রলয়ঙ্করী হতে পারে আশা করি তা সহজেই অনুমান করতে পারো। সেই বন্যার তোড়ে ভেঙে গিয়ে জলের মধ্যে তলিয়ে গেল 6 হাবেলির প্রত্যেকটা হাবেলি। বন্যা শুরু হতেই আমরা বাড়ি ছেড়ে চলে যাই। পরে বন্যার জল নেমে যাবার পর এখানে এসে একটা হাবেলিরও কোনো চিহ্ন খুঁজে পাইনি। অর্থাৎ কীর্তিনাশার বন্যা 6 হাবেলিকে ধ্বংস করে পলি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। আমি বললাম, 6 হাবেলি তো 6টা প্রাসাদোপম বাড়ি, 6টা বাড়ি ছিল বুঝি আমাদের? আমাদের 6 শরিকের 6টা বাড়ি। আমাদের পূর্বপুরুষ গোপীরমন সেন তার 6 ছেলের জন্য 6টা বাড়ি করে দিয়েছিলেন। সেই 6টা বাড়ি হলো 6 হাবেলি। অরুণ বললে, আপনার কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনার 6 হাবেলিকে কীর্তিনাশা একেবারে নাশ করে দিয়েছে। তার কোনো চিহ্ন কোথাও খুঁজে পাওয়া যায় না। তাহলে 6 হাবেলির জন্য এখানে খোঁজাখুঁজি করে কোনো লাভ আছে কি? না, তা নেই। 6 হাবেলি পুনরুদ্ধারের কোনো প্রশ্নই ওঠে না। তবে 6 হাবেলির সঙ্গে একটা মন্দিরও কীর্তিনাশার কুক্ষিগত হয়েছে, অষ্টভুজার মন্দির। সেই মন্দিরটিকে পুনরুদ্ধার করার জন্যই তোমাকে অনুরোধ জানাই। অরুণ ব্যগ্র কণ্ঠে বললে, আপনি কি মনে করেন অষ্টভুজার মন্দিরটি 6 হাবেলির মতো নিশ্চিহ্ন হয়ে যায়নি? খুব মজবুত পাথরের তৈরি মন্দির ছিল ওটা। 6 হাবেলির মতো ভেঙে যায়নি বলেই আমার ধারণা। বোধহয় পলিমাটির নিচে চাপা পড়ে আছে। কোথায়? 6 হাবেলির কাছাকাছি ছিল মন্দিরটা। কোথায় ছিল 6 হাবেলি? মৃদু হাসতে হাসতে জ্যাঠামশাই বললেন, তোমার এই প্রশ্নের একমাত্র যে জবাব আমি দিতে পারি তা হচ্ছে 6 হাবেলি ছিল ওই মন্দিরের কাছে। আসল কথা হচ্ছে যে 6 হাবেলি কোথায় ছিল তা এতদিন পরে আমি এখন আর বুঝতে পারছি না। কীর্তিনাশায় সেই বন্যার পর এখানকার ভূগোলে গন্ডগোল দেখা দিয়েছে, অর্থাৎ সম্পূর্ণ পাল্টে গিয়েছে এখানকার ভূবিন্যাস। এই যে মরুভূমির মতো বিস্তীর্ণ বালুচর দেখতে পাচ্ছ, তার 1/3 ছিল না বন্যার আগে। এই চরের অধিকাংশ সেই বন্যার সৃষ্টি। নিজের চোখে আপনি 6 হাবেলিকে ভাঙতে দেখেছেন? আপনার কি কিছুতেই মনে পড়ে না? না। তবে এই চরের ওপরে ঘোরাঘুরি করে মনে করার চেষ্টা করতে পারি। তাহলে আসুন। বড় কর্তার জায়গা কাম নাই। রাজু মণ্ডল বাধা দিয়ে বললে, আর আপনারও এখন ঘোরন চলবো না, চলেন নিখান্তন। রাউজা! হঠাৎ উত্তেজিত স্বরে ডেকে উঠল কালু মিয়া। কিরে কাউল্লা? রাজু জবাব দিল, ওই যে আহে আমাগো তলাশে, চল চল শিগগির চল।
কে আহে দারোগা ঠাকুর? না রে, দারোগা তো দারোগা, ওই দেখ। দারোগার দারোগা বলে কালু যাকে অভিহিত করে সে একজন তরুণী, সুশ্রী, শ্যামবর্ণা, বয়স 20-22-এর বেশি হবে না। আমাদের দিকে ভূক্ষেপ মাত্র না করে সোজাসুজি বাক্যবান হানে সে অরুণের উদ্দেশ্যে। তোমার ব্যাপার কি বলো তো অরুণদা? নাওয়া নেই, খাওয়া নেই, খালি খালি গল্পগুজব করে যাচ্ছ। গল্পগুজব নয়, ইতিহাস চর্চা। নাওয়া খাওয়া এদেরও হয়নি, একে চেনো তো? মেয়েটি জবাব দিল। চিনি বই কি, ইনি আমাকে না চিনলেও আমি একে চিনি। বলে সে এগিয়ে এসে জ্যাঠামশাইকে প্রণাম করল। অরুণ বললে, রাজু ও কালু ভাই একে দারোগার দারোগা বললে, এ কিন্তু তারও বেশি। 100 জন দারোগা একত্র করলে যা হয় এ হলো তাই। এর বাবা মানে আমাদের দারোগাবাবু শ্যামাপদ গোস্বামী একে জমের মতো ভয় করেন। ভয় আমরা আর সকলেও, মানে রাজু ভাই, কালু ভাই, আমি সর্বদাই করে থাকি একে। ওই যা, এর নাম তো বলা হলো না। দারোগাবাবু এর নাম দিয়েছিলেন নির্মুণ্ড মালিনী। নামটা ওজনে ভারী বলে ও নিজেই তাকে ছেটে নীলা করে নিয়েছে। আহ, কি যে যাতা সব বকে যাচ্ছ তার ঠিক নেই। এখন এদের নিয়ে বাড়ি চলো। তারপর জ্যাঠামশাইয়ের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললে, জবসার নীলাম্বর পালমশাই বিরাট একজোড়া ইলিশ মাছ পাঠিয়ে দিয়েছেন। আপনারা এসেছেন, মাছগুলোর চমৎকার সদ্ব্যবহার হয়ে যাবে। চলুন, আপনার মাঝিকেও আসতে বলুন। চরের মধ্যে রীতিমতো কোঠাবাড়ি বানিয়ে তুলেছেন শ্যামাপদ গোস্বামী। চারপাশে সুন্দর বাগান, রকমারি ফুল ফলের সমাবেশ দেখে চোখ জুড়িয়ে যায়। বাগানের একপাশে একটি বাঁধানো বেদির ওপরে পুজোয় বসেছেন শ্যামাপদ। আমাদের বৈঠকখানা ঘরে বসিয়ে রেখে নীলা গেল রান্নাঘরে। নীলাকে সাহায্য করতে এগিয়ে যায় অরুণ। খানিকক্ষণ বাদে এলেন শ্যামাপদ। তার কপালে রক্তচন্দনের ফোঁটা এবং টিকিতে জবা ফুল বাঁধা। জ্যাঠামশাইকে নমস্কার করে তিনি বলেন, এই আমার অশেষ সৌভাগ্য যে আপনার মতো পণ্ডিত মান্যজনের পায়ে ধুলো পড়ল আমার দরিদ্রের কুটিরে। জ্যাঠামশাই হেসে ফেলে বললেন, দরিদ্রের কুটির কি হে শ্যামাপদ, এ তো রীতিমতো রাজপ্রাসাদ। আমাদের 6 হাবেলি ধ্বংস হয়ে কীর্তিনাশার কুক্ষিগত হলো, আর তোমার হাবেলি গড়ে উঠল। সব মায়ের আশীর্বাদ যতীনবাবু। চরের বালির নিচে কোথায় তিনি চাপা পড়ে আছেন জানি না, তবে আছেন, সদা সর্বদা জাগ্রত আছেন। অষ্টভুজা দেবীর কথা বলছো তো? কোথায় চাপা পড়ে আছেন বলতে পারো? হ্যাঁ, আমি কি করে বলবো বলুন? বাবা বেঁচে থাকলে হয়তো বলতে পারতেন। তার চোখের সামনেই তো অষ্টভুজার মন্দিরটা বন্যা জলে ডুবলো। আচ্ছা যতীনবাবু, আপনি তো দেখেছেন মন্দিরটাকে জলের তলায় তলিয়ে যেতে? হ্যাঁ দেখেছিলাম, কিন্তু তখন আমার বয়স খুবই কম। তাছাড়া ভাঙন পর্বের পুরোটা দেখিনি। বন্যা শুরুতেই চলে গিয়েছিলাম এখান থেকে। তারপর কয়েক মাস বাদে ফিরে এসে দেখি ধুধু করছে বালির চর। 6 হাবেলি বা মন্দিরের কোথাও কোনো চিহ্ন নেই। বন্যার জল নেমে যাওয়ার পর যে বিস্তীর্ণ বালির চর জেগে উঠল, তার মধ্যে দাঁড়িয়ে আমার বাবাও বুঝতে পারছিলেন না কোথায় ছিল 6 হাবেলি, অষ্টভুজার মন্দির। তবে যাকে বলে সন্ধান নেওয়া, সে আর হয়ে ওঠেনি, কারণ তার কোনো প্রয়োজন ছিল না। কেন প্রয়োজন ছিল না কেন প্রশ্ন করেন শ্যামাপদ। প্রয়োজন ছিল না কারণ 6 হাবেলিকে পুনরুদ্ধারের কোনো প্রশ্নই ওঠেনি। 6 হাবেলির প্রত্যেকটি বাড়ি যে ভেঙে মাটির সঙ্গে মিশে গিয়েছিল তা সকলেই দেখেছিলেন। তাছাড়া নদীর ধারে যে ডাঙার উপরে 6 হাবেলি ছিল, বন্যার পর তা নদীর চরে পরিণত হয়েছিল। এই চরের জমি সম্পর্কে 6 বাড়ির কোনো বাড়ির মালিকেরই কোনো আগ্রহ ছিল না। সকলেরই ধারণা ছিল যে 6 হাবেলির সঙ্গে মন্দিরও ভেঙে গিয়েছে, অতএব মন্দিরটিকে পুনরুদ্ধার করার কথাও কেউ ভাবেননি। শ্যামাপদ গম্ভীর মুখে বললেন, আপনাদের তাহলে ধারণা যে অষ্টভুজার মন্দির ভেঙে ধূলিসাৎ হয়েছে? 6 বাড়ির 6 কর্তারই এই ধারণা। আমি নিজে অবশ্য বিশ্বাস করি যে মন্দির এবং অষ্টভুজা দেবীর মূর্তি এই বালুচরের নিচেই চাপা আছে। ঠিক বলেছেন, আমরা বংশানুক্রমে অষ্টভুজার পৌরোহিত্যে নিযুক্ত আছি। মন্দির এবং দেবী মূর্তি অবিনশ্বর বলেই বিশ্বাস করি। দেবী যখন নিত্য জাগ্রতা, তখন মন্দির ও দেবী মূর্তি অবশ্যই প্রচ্ছন্নভাবে রয়েছে কোথাও। আচ্ছা শ্যামাপদ, দেবীর পুরোহিত হয়েও প্রচ্ছন্ন দেবীকে উদ্ধারের কথা কখনো চিন্তা করনি তুমি? দেবী তো প্রচ্ছন্না নন, প্রচ্ছন্ন হচ্ছে দেবী মূর্তি। দেবী মূর্তি পুনরুদ্ধারের জন্য আমার বাবা মাথা ঘামাননি। তিনি ওই বেদি নির্মাণ করে সেখানে বসে
পূজার কাজ সমাধা করেছেন, আমিও করে যাচ্ছি। দেবী মূর্তি পুনরুদ্ধারের চেষ্টা তিনি যখন করেননি, আমিও করিনি। তুমি বলছিলে যে তোমার বাবার চোখের সামনে মন্দিরটা জলে তলিয়েছিল, অতএব তিনি হয়তো জানতেন এই চরের মধ্যে কোথায় চাপা আছে মন্দির ও দেবী মূর্তি, কিন্তু জানা সত্ত্বেও কেন তিনি তাদের পুনরুদ্ধারের কোনো চেষ্টা করেননি বলতে পারো? না, এ নিয়ে তাকে প্রশ্ন করিনি, কারণ যতদিন তিনি বেঁচে ছিলেন পুজো আচ্চা নিয়ে আমাকে মাথা ঘামাতে হয়নি। গত বছর তিনি দেহ রেখেছেন, তারপর থেকে পুজোর দায়িত্ব আমার উপরে পড়েছে। আমি তারই পদাঙ্ক অনুসরণ করে এখান থেকে কাজ সারছি। অর্থাৎ অষ্টভুজা দেবীর পূজারী হলেও তাকে তুমি উদ্ধার করতে চাও না? আমি একজন সামান্য মানুষ কর্তা, এমনি একটি বড় ব্যাপার কি আমার দ্বারা সম্ভব? তোমার দ্বারা কি সম্ভব সে যথাসময়ে দেখা যাবে। আমার অনুরোধ, আমাদের সন্ধানে তুমি সহযোগিতা করো। আপনি বুঝি সন্ধান করবেন? হ্যাঁ, চেষ্টা করব অষ্টভুজার মূর্তি ও মন্দিরকে পুনরুদ্ধার করতে। খাওয়া দাওয়া শেষ করে জ্যাঠামশাই একটু বিশ্রাম করলেন। তারপর অরুণকে বললেন, চলো ওই চরের মধ্যে একটু ঘোরাঘুরি করে দেখি। শ্যামাপদ, তুমি যাবে তো? আমাকে মাফ করুন যতীনবাবু, শ্যামাপদ কাতর স্বরে বললেন, এই চরের মধ্যে ঘোরাঘুরি করতে বড় ভয় আমার। ভয় করে কেন? বালির মধ্যে এক জায়গায় চোরাবালি আছে, ঘোরাঘুরি করতে করতে ওখানে পা পড়লেই সর্বনাশ। বলতে বলতে শ্যামাপদ শিউরে উঠতে থাকেন। চোরাবালিটা কোথায় আছে বলতে পারো? না, বলতে পারলে ভাবনা ছিল না। অরুণ বললে, যতীনবাবুর সঙ্গে আমি কিন্তু যাব দারোগাবাবু, আমি গেলে আমার সঙ্গে আপনার সেপাই দুজনও যাবে। নীলা বললে, আমিও যাব, চোরাবালি কখনো দেখিনি। তোমরা যদি যাও আমাকেও যেতে হয়। শ্যামাপদ মুখ কাঁচুমাচু করে বললেন। একটানা বালুর চর, প্রায় মরুভূমির মতো বিস্তীর্ণ, যত দূর দৃষ্টি চলে ঢেউ খেলানো বালি, ফাঁকে ফাঁকে অবশ্য আখ ও সবজির ক্ষেত আছে। খানিকটা ঘোরাঘুরি করার পর জ্যাঠামশাই বললেন, এই বালি ও পলিমাটির সমুদ্রের মধ্যে কোথায় চাপা পড়ে আছে ওই মন্দির কি করে বুঝবো? একটানা চরের বিস্তারের মধ্যে কোনো ব্যতিক্রম তো দেখা যাচ্ছে না। চারদিক বালি আর বালি, এই দিক চিহ্নহীন বালির বিস্তার, একেবারে দিকভ্রান্ত হয়ে পড়েছি। কোন দিকে আমাদের নগর গ্রাম, কোন দিকে ডোমসার কুঁয়োরপুর, কিছুই তো বুঝতে পারছি না। আমাদের সঙ্গে সৈয়দ আলী ছিল। জ্যাঠামশাইয়ের কথা শুনে সে বলল, এই ডোমসার কোন দিকে বুঝতে পারেন না কর্তা? আপনি যেদিকে চাইয়া আছেন এই দিকেই তো ডোমসার। তাই নাকি? সামনের দিকেও তো বালির চর ছাড়া আর কিছুই নেই। আর কিছু নাই কে কইল? আমি সচক্ষে দেখতে পাচ্ছি। ভালো করে চাইয়া দেখেন, সামনে ধুধুর পরে যে ধুধু তার বাকেই ডোমসার। সামনের দিকে তাকিয়ে দেখি যে সত্যি একটানা বহুদূর পর্যন্ত ধুধু করছে বালি ও পলিমাটির চর। জলের ধারা তার মধ্যে প্রায় হারিয়ে গেছে। জ্যাঠামশাই বললেন, চলো ডোমসারের দিকে হাঁটতে থাকি। আমার মনে আছে এই 6 হাভেলির বাড়ি থেকে বেরিয়ে ডোমসারের দিকে কিছুটা যাওয়ার পর অষ্টভুজার মন্দিরে গিয়ে পৌঁছতাম। আমি বললাম, বেলা পড়ে আসছে, আজ আর বেশি দূর গিয়ে কাজ নেই জ্যাঠামশাই। অরুণ বললে, আজ আপনারা এখানে থেকে যান, রাত্রে অন্ধকার হলে পর আবার বেরোনো যাবে। অন্ধকার হলে পরে বেরোবে মানে? শ্যামাপদ আতকে উঠলেন, এই তোমার কি মাথা খারাপ হয়েছে? দিনের আলোয় ঘোরাঘুরি করে একঘেয়ে বালির চর ছাড়া আর কিছুই দেখতে পাবেন না, কাজেই রাতের আধারে বেরোনোর কথাই বলছি। এমন কিছু হয়তো থাকতে পারে যা দিনের আলোয় দেখা যায় না, কিন্তু রাতের আধারে ফুটে ওঠে। না, তেমন কিছু এখানে নেই। শ্যামাপদ গম্ভীর মুখে বললেন, এইখানে রাতের বেলা তো আমি কম ঘোরাঘুরি করিনি। রাতের অন্ধকারে বেরিয়ে ওই শুধু চোরাবালির ফাঁদে পড়ার ভয়টাই বাড়ে। চোরাবালিটা কোথায় বলতে পারো? জ্যাঠামশাই প্রশ্ন করলেন। না, চোরাবালির ফাঁদে না পড়লে তো তাকে চেনা যায় না, চোখে দেখে চোরাবালি শনাক্ত করা সম্ভব নয়। শ্যামাপদর বাড়িতে ফিরে এসে জ্যাঠামশাই বললেন, অরুণ, তুমি দেখো ভালো করে, একটানা বালুচরের মধ্যে কোথাও কোনো ব্যতিক্রম আছে কিনা খুঁজে বের করার চেষ্টা করো। নিশ্চয়ই করব। আমার আন্তরিক আশা আছে যে মন্দির এবং অষ্টভুজার মূর্তিটি উদ্ধার করতে পারব। মাঝে মাঝে এসে আপনি আমাকে উৎসাহ দিয়ে যাবেন, আমার কাজে তাহলে প্রেরণা যোগাবে। আমি না আসতে পারলেও আমার ভাইপো আসবে। আমি বললাম, আমি এখানে থেকে অরুণদাকে সাহায্য করতে পারি, তাহলে তো খুবই ভালো হয়। অরুণ উৎসাহে বললে, দারোগাবাবু নিশ্চয়ই আপত্তি করবেন না? আরে না না, আমি আপত্তি করব কেন?
যতীনবাবুর ভাইপো আমার কুড়ে ঘরে থাকবে, এ তো আমার সৌভাগ্য। সৈয়দ আলী বললে, এলা বাড়ি চলেন কর্তা, মা ঠারাইন আমারে কইয়া দিছিল আপনাদের সাজের আগেই বাড়ি ফিরাই লয়ে যাইতে। ঠিক আছে ঠিক আছে, চল। জ্যাঠামশাই বললেন, আমরা এখন তাহলে চলি অরুণ। আমাদের যাবার আগে তোমার যদি কিছু জানবার থাকে তো জেনে নাও। অরুণ বললে, আপনার স্মৃতি রোমন্থন করে আপনি অষ্টভুজার মন্দিরের একটি বর্ণনা দিন না। ছোটখাটো পাথরের মন্দির, 6 হাভেলি থেকে পূব দিকে প্রায় 8 মাইল দূরে ছিল। তার সামনে একটা বড় পদ্মপুকুর, বাঁধানো স্নানের ঘাট, পুকুরে একটা অতিকায় আকারের কাছিম ছিল। পুকুরের ধারে একজোড়া বড় গোসাপকে ঘুরে বেড়াতে দেখতাম। গোসাপ দুটো ছিল বলে সাপের উপদ্রব ছিল না ওই মন্দিরে। মন্দিরের সঙ্গে পুকুরটিও নিশ্চিহ্ন হয়েছে। শ্যামাপদ বললেন, এই মন্দিরের প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আছে যতীনবাবু। মন্দিরের পূজারী হিসেবে আমি মন্দির বা অষ্টভুজার মূর্তির পুনরুদ্ধারের কোনো চেষ্টা করিনি, কারণ আমার ধারণা মায়ের ইচ্ছা নয় যে তিনি প্রকট হন। তিনি প্রচ্ছন্ন থাকলেও তার পূজার তো কোনো ত্রুটি হচ্ছে না, তা তো আপনি জানেনই। এখন আমার প্রশ্ন, আপনি মাকে তার গুপ্ত স্থান থেকে বের করে আনতে চান কেন? প্রাকৃতিক দুর্যোগের ফলে দেবী মূর্তি ও মন্দির মাটিতে চাপা পড়েছে। দুর্যোগ কেটে যাওয়ার পর আমাদের কর্তব্য তাদের উদ্ধার করা। এতকালে কর্তব্য পালন না করাটা আমাদের দিক থেকে গুরুতর ত্রুটি। আমি সেই ত্রুটি সংশোধন করতে চাই। কিন্তু আপনি তো জানেন যতীনবাবু, মাটিতে চাপা পড়া অষ্টভুজা দেবীকে হিন্দু মুসলমান নির্বিশেষে সকলেই জাগ্রত বলে মানে। তারা বিশ্বাস করে যে দেবী পাতালে অবস্থান করেও সকলের মঙ্গল বিধান করছেন। দেবী মূর্তি চোখের সামনে নেই বলে কারোর কোনো ক্ষোভ নেই। এখন আপনার সন্ধানের ফলে যদি প্রমাণ হয় যে মন্দির এবং অষ্টভুজার মূর্তি কীর্তিনাশার কুক্ষিগত হয়ে নিশ্চিহ্ন হয়েছে, তাহলে একটা সাংঘাতিক প্রতিক্রিয়া দেখা দেবে স্থানীয় লোকদের মনের মধ্যে। অনুসন্ধানে প্রবৃত্ত হওয়ার আগে এ কথা মনে রাখা দরকার। শ্যামাপদের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি হেনে জ্যাঠামশাই বললেন, অষ্টভুজার অষ্টধাতুর মূর্তিটি মাটিতে চাপা থাকলেও নিশ্চিহ্ন হওয়া উচিত নয়। আমার তো ধারণা যে মূর্তিটি মন্দির শুদ্ধ কোথাও মাটিতেই প্রথিত অবস্থায় রয়েছে। হ্যাঁ, আমারও তাই ধারণা, কিন্তু বলা যায় না। হয়তো। তুমি কি মূর্তিটি চুরি যাওয়ার আশঙ্কা করছো শ্যামাপদ? না না, তা ঠিক নয়। আচ্ছা, আমরা তাহলে চলি। অরুণ, তুমি তোমার সন্ধান চালিয়ে যেও। উত্তরের ঘরের সামনের বারান্দায় বসে জ্যাঠামশাই তামাক খাচ্ছিলেন তার সেই রূপোর আলবোলা থেকে। খানিকক্ষণ নিঃশব্দে ধূম্রপান করে জ্যাঠামশাই বললেন, দেবী অষ্টভুজাকে সবাই জাগ্রত বলেই মানে, হিন্দু মুসলমান সকলেই। কীর্তিনাশার কুক্ষিগত হলেও তারা মনে করে যে দেবী পাতালে অবস্থান করে সকলের মঙ্গল বিধান করছেন। এই যে প্রতি বছর এখানকার জমি জমাতে ভালো ফসল ফলে, এর থেকেই প্রমাণ হচ্ছে যে দেবী মাটির সঙ্গে মিশে আছেন। এই হিন্দুদের মতো মুসলমানরাও বিশ্বাস করে এ কথা? আমি অবাক হয়ে বললাম, করে বই কি। এই পূর্ববঙ্গের নানা জায়গায় এমন অনেক দেবস্থান আছে যেখানে হিন্দুদের মতো মুসলমানরাও পূজা দেয়। আবার এমন অনেক দরগা, পীর ফকিরের সমাধিস্থান আছে যেসব জায়গায় মুসলমানদের মতো হিন্দুরাও গিয়ে মানত করে, সিন্নি দেয়। আশ্চর্য ব্যাপার তো। আশ্চর্য হবার কিছু নেই। পূর্ববঙ্গের মাটির এমনই গুণ যে হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে সকলকেই এক করেছে। এমন সময় আমাদের সামনে এসে দাঁড়ালো একজন মুসলমান যুবতী। আমাদের যৎসামান্য জমিজমা চাষ করত সামাদ আলী, তার স্ত্রী। তার হাতে একটা ছোট কলসি, কলসির মুখ কলা পাতা দিয়ে বাঁধা। কি ব্যাপার? মুখ থেকে হুকোর নল নামিয়ে প্রশ্ন করলেন জ্যাঠামশাই। আপনার লাইগা একটু খেজুরের গুড় আনছিলাম কর্তা। মুখ নিচু করে বললে সামাদ আলীর স্ত্রী। অসুখের তন সাইরা উঠা ও বানাইছে। সামাদ আলীর অসুখ সেরে গিয়েছে? বড় কর্তা, এক্কেবারে সাইরা গেছে। ওষুধ বিশুধে তো কোনো কাম আইলো না। ঠাড়াইনে থান থেক্কা মাটি আইনা তার গায়ে মাখাইতেই তার জ্বর ছাড়লো। ঠাড়াইনের দয়াতেই তারে ফিরা পাইছি। বলতে বলতে অবরুদ্ধ হয়ে আসে সামাদ আলীর স্ত্রীর গলার স্বর। ঠাড়াইনের থান মানে কোন দেবীর স্থান? আমাদের কাত্তায়নির ঘরের সামনের মাটি না তো? আজ্ঞা না কর্তা। সামাদ আলীর বউ উত্তেজিত স্বরে বললে, ঠাড়াইন মানে জবসার চরের ঠাড়াইন। ওই চরই ঠাড়াইনের থান। সেই দিন সৈয়দ আলী ভাই সেইখানেই নিয়ে গেল আপনাগো। জবসার 6 হাভেলির চরকে তুমি ঠাড়াইনের থান বলছো? কর্তা, ঠাড়াইন মাটিতে মিশা আছেন।
তাই পুরা চরটাই ঠাড়ায়নের থান হইয়া গেছে। চর থেকে কোথাকার মাটি তুলে এনে তুমি সামাদ আলীর গায়ে মাখিয়েছিলে? আমি তুইল্লা আনি নাই কর্তা, তুইল্লা দিছেন দারোগা ঠাকুর তেনার পূজার বেদির সামনের থেক্কা। গুড়ের কলসি বারান্দায় নামিয়ে রেখে সামাদ আলীর স্ত্রী জ্যাঠামশাইয়ের হাতে একটি চিরকুট দিয়ে বললে, এই কাগজখান দারোগা ঠাকুরের ঘরে যে বোমাবাবু আছে হ্যাঁ দিছে আমারে, লুকাইয়া লুকাইয়া দিছে। দারোগা ঠাকুর তেনার ঘরে ঢুক্কা যাওয়ানের পর কইছে তোমার বড় কর্তারে দিয়া দিও। বলে চলে গেল সামাদ আলীর স্ত্রী। চিরকুটটা খুলে জ্যাঠামশাই পড়লেন, তারপর আমার হাতে দিয়ে বললেন, এই দেখো অরুণ কি লিখেছে। জ্যাঠামশাইকে লেখা অরুণের চিঠিটা পড়লাম। অরুণ লিখেছে, দারোগাবাবু আমাকে চরের মধ্যে ইচ্ছে মতো ঘোরাঘুরি করতে দিচ্ছেন না। পশ্চিমে জবসার বন্দর পর্যন্ত যেতে দিলেও পূব দিকে আখের ক্ষেত পেরিয়ে এক পাও এগিয়ে যেতে দিচ্ছেন না আমাকে। বলছেন আখের ক্ষেতের ওপাশটা নাকি বিপজ্জনক, কারণ ওদিকে চোরাবালি থাকতে পারে। আমি ওকে যতই বোঝাই না কেন যে আমি যথেষ্ট সতর্ক হয়ে চলাফেরা করব, তিনি আমার কথা কানেও তুলছেন না। অতএব চরের মধ্যে যে সন্ধান নেবার প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম তা আমি রাখতে পারছি না। অরুণের চিঠি পড়া শেষ করে আমি বললাম, অরুণদা তাহলে আমাদের কোনো কাজে আসবেন বলে মনে হচ্ছে না। নিশ্চয়ই আসবে। আমি ভাবছি দু একদিন শ্যামাপদর ওখানে গিয়ে থাকবো। আমার উপস্থিতিতে শ্যামাপদ নিশ্চয়ই অরুণকে বাধা দিতে পারবে না। আমিও যাব কিন্তু আপনার সঙ্গে, অরুণদার সঙ্গে আমিও ঘোরাঘুরি করব। জ্যাঠামশাই বললেন, আগে ও ঘোরাঘুরি করতে শুরু করুক, তারপর ওর সঙ্গে তোর বেরোনোর প্রশ্ন। শ্যামাপদ যদি অরুণকে আদৌ চরের পূব দিকে যেতে না দেয়, তুই ও আমি দুজনে মিলে ঘোরাঘুরি করব। আমি বললাম, আচ্ছা জ্যাঠামশাই, সামাদ আলী ভাইয়ের বউ যে বললে ওই শ্যামাপদ গোস্বামী মশাইয়ের বেদির সামনের মাটি তুলে এনে সামাদ আলী ভাইয়ের গায়ে মাখাতেই নাকি তার জ্বর ছাড়ল, ব্যাপারটা কি অবিশ্বাস্য নয়? অবিশ্বাস্য হবে কেন? সামাদ আলীর বউ নিশ্চয়ই মিথ্যে কথা বলেনি। তার মানে শ্যামাপদবাবুর পূজার বেদিটাই দেবতার থান? না, জবসার কাছে গোটা নদীর চরটাই হচ্ছে দেবতার স্থান। দেবতা মানে অষ্টভুজা দেবী। চরের বালির নিচে কোথায় তার মূর্তি চাপা পড়ে আছে তা তো কেউ জানে না। কাজে সমস্ত চরটাকেই তার স্থান বলে মেনে নেওয়া হয়েছে। শ্যামাপদ যেখানে বসে পুজো দিচ্ছে তার উপরে বিশেষ পক্ষপাত অবশ্য দেখা যাচ্ছে। সেটা অস্বাভাবিক কিছু নয়, কারণ নিয়মিত সেখানে পুজো আর্চা হয়তো দেবতা সেখানেই বিরাজ করেন বলে সামাদ আলীর বউয়ের মতো সরল মানুষদের মনে বিশ্বাস হতে পারে। আমি অবাক হয়ে জ্যাঠামশাইয়ের মুখের দিকে তাকিয়ে থেকে বললাম, কিন্তু জ্যাঠামশাই, এটা কি করে সম্ভব? ওষুধ বিশুদ্ধে ফল হলো না, জ্বর ছাড়লো কিনা চরের মাটির গায়ে মেখে? বিশ্বাসের জোরেই সম্ভব হয়েছে। বিশ্বাসের জোরে মানুষ অবিশ্বাস্য ব্যাপারকে সম্ভব করে তুলতে পারে। জ্বর ছেড়ে যাওয়া তো সামান্য ব্যাপার। এ জাতীয় অন্ধবিশ্বাস মনের ওপরে বেশ জোরালো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তার ফলস্বরূপ রোগ নিরাময় পর্যন্ত সম্ভব। এই সামাদ আলী ভাই আর তার বউয়ের ব্যাপার স্যাপার দেখে মনে হচ্ছে যেন তারা অষ্টভুজা দেবীর প্রভাবে মনে প্রাণে হিন্দু ভাবাপন্ন হয়ে উঠেছে। আরে না না, তা কেন? মনে প্রাণে তারা মুসলমানই আছে, তবে অষ্টভুজাকে তারা হিন্দুদের মতোই জাগ্রত দেবী বলে মনে করে। একটু আগেই তোমাকে পূব বাংলার হিন্দু ও মুসলমানদের ঐক্যবদ্ধ ধর্মীয় বিশ্বাসের কথা বলছিলাম না? এমন সময় দৌড়তে দৌড়তে সৈয়দ আলী ছুটে এলো। উত্তেজনায় তার চোখ দুটি বিস্ফারিত হয়ে উঠেছে। হাঁপাতে হাঁপাতে সে বললে, বুড়া শিবের ঘাটে একটা ময়ূরপঙ্খী নাও আইসা লাগছে, আহেন দেখেন আইসা। ময়ূরপঙ্খী নৌকা? জ্যাঠামশাই অবাক হয়ে বললেন, বলিস কি? তারপর তিনি তার লাঠিটি তুলে নিয়ে সৈয়দ আলীকে অনুসরণ করে বুড়া শিব মানে বড় শিবলিঙ্গর কাছে জলার ধারে যে বাঁধানো ঘাট আছে সেখানে গিয়ে হাজির হলেন। তার সঙ্গে আমিও গেলাম। ঘাটে সত্যিই একটা সুদৃশ্য হাউস বোট বাঁধা আছে, সাদা রং করা, জলে ভাসমান বাড়ি যেন। দুজন মাঝি ঘাটে নেমে বোটটাকে বাঁধছিল। জ্যাঠামশাই তাদের প্রশ্ন করেন, কার নৌকা এটা? এখানে বাঁধলে কেন? ছাইবের নৌকো কর্তা, ছায়ে ভাই যে এখানে রাত কাটাইব। কোথা থেকে আসো তোমরা? আইগা মাদারীপুর। তোমাদের সাহেব এখানে কি করতে এসেছেন? তা তো জানি না কর্তা, ওই যে সাহেব আয় তেনারে জিগায়েন। বোটের মধ্য থেকে বেরিয়ে এলো একজন ইংরেজ যুবক। নৌকো থেকে নেমে জ্যাঠামশাইয়ের কাছে এগিয়ে আস্তে আস্তে বললে, আপনি বোধহয় যতীন্দ্রমোহন রায়? হ্যাঁ। তুমি কি টমাস রাইট? হ্যাঁ হ্যাঁ, আপনার কাছ থেকে কোনো খবর না পেয়ে আমি নিজেই চলে এসেছি। এখন বলুন তো, মন্দির ও মূর্তির হদিশ পেয়েছেন কি?
হদিশ পেয়েছি কিন্তু খুঁজে পাইনি। তার মানে? চলো আমাদের বাড়িতে চলো, তোমাকে সব কথা খুলে বলছি। টমাসকে নিয়ে উত্তর ঘরের সামনের বারান্দায় বসলেন জ্যাঠামশাই। ইতিমধ্যে টমাসকে ঘিরে বড় রকম ভিড় জমে যায়। যারা ভিড় করে তারা সাদা চামড়া সাহেব আগে কখনো দেখেনি। তারা এমনি নিবিষ্ট হয়ে তাকে দেখতে থাকে যেন চিড়িয়াখানার একটি আজব জীবকে তাদের মধ্যে পেয়েছে। জেঠিমা ও দিদিদের ডেকে এনে জ্যাঠামশাই বললেন, টমাস আমাদের এখানেই খাবে, ব্যবস্থা করো। ব্যস্ত হবেন না। টমাস ভাঙা ভাঙা বাংলায় বললে, আপনারা যে খাবেন আর তাই খাবো, আমার জন্য আলাদা করে কোনো ব্যবস্থা করতে হবে না। জেঠিমা অবাক হয়ে তাকালেন টমাসের দিকে। আমরা যা খাই খাইবা তুমি? হ্যাঁ, মাছের ঝোল দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। পিড়ি পেতে কাঁসার থালায় জেঠিমা পরিবেশন করলেন শাপলা ভাজা, কচুর শাকের তরকারি, ইলিশ মাছ এবং চালতার টক। খেতে খেতে টমাস বললে, বাহ, আর চমৎকার। খেতে খেতেই টমাস জ্যাঠামশাইয়ের কাছ থেকে অষ্টভুজার মন্দির ও মূর্তি সম্পর্কে সব কথা শুনে নিল। জ্যাঠামশাইয়ের কথা শেষ হতেই সে বললে, মনে হচ্ছে দারোগাবাবু চান না যে মন্দির ও মূর্তি উদ্ধার করার জন্য চেষ্টা চলে। তার কারণ বোধহয় এই যে অরুণবাবুকে তিনি ইচ্ছে মতো ঘোরাঘুরি করতে দিতে চান না। তাছাড়া স্থানীয় লোকরাও মনে হয় সেই মন্দির ও মূর্তিটাকে উদ্ধার করতে চায় না। জ্যাঠামশাই বললেন, স্থানীয় লোকেরা মন্দির বা মূর্তি সম্বন্ধে বিশেষ মাথা ঘামায় না। 60 বছর ধরে যা তাদের চোখের সামনে নেই তা নিয়ে তাদের কোনো চিন্তা থাকার কথা নয়। তবে চরটাকে তারা অষ্টভুজা দেবীর স্থান বলে বিশ্বাস করে। শ্যামাপদ তার বাড়ির উঠোনে বেদি বানিয়ে পুজো করে, তাতেই তারা খুশি। ওখানে গিয়ে পুজো দিচ্ছে, অতএব মাটি চাপা মন্দির বা মূর্তি উদ্ধার করার কোনো আগ্রহই কারুর থাকার কথা নয়। যা করারটা হলো আমাকেই করতে হবে। টমাস বললে, মন্দির উদ্ধার করি বা না করি, অষ্টভুজা দেবীর মূর্তিটিকে খুঁজে বের করতেই হবে। চোখ দুটি মূর্তিটিকে ফেরত না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। জানলেন মিস্টার রায়, আমি আজকাল চক্ষুহীন দেবীর স্বপ্ন দেখছি। চক্ষুহীন কোটর দুটি এক দৃষ্টে আমার দিকে চেয়ে থাকে, রাতের পর রাত এই দেখে যাচ্ছি। বলতে বলতে টমাস শিউরে উঠতে থাকে। জ্যাঠামশাই বললেন, চক্ষুহীন দেবীর চোখ দুটি তাকে ফিরিয়ে দেওয়ার জন্য মনে মনে খুবই অস্থির হয়ে উঠেছ তো। মাঝে মাঝে হয়তো চক্ষুহীন দেবীর মূর্তি তোমার মনে ভেসে উঠছে, তাই এই স্বপ্ন। রীতিমতো দুঃস্বপ্ন মিস্টার রায়, এই স্বপ্নের খপ্পর থেকে আমি মুক্তি পেতে চাই। টমাস বললে, চোখ দুটি মূর্তিকে ফেরত দিলেই তোমার এই দুঃস্বপ্ন ঘুচে যাবে। ভয় নেই, মূর্তিটা মাটির নিচে আছে নিশ্চয়ই। মাটিতে চাপা পড়ে নষ্ট হতে পারে না, কারণ মূর্তিটি অষ্টধাতুর তৈরি। চরের মধ্যে খোঁজাখুঁজি করো, খুঁজে নিশ্চয়ই পাবে। নিশ্চয়ই পাবো, আমি আজই যাব সেখানে। খোঁজাখুঁজি করে যাব যতদিন না খুঁজে পাচ্ছি। জবসায় কোনো উপযুক্ত জায়গায় নৌকাটিকে বেঁধে রাখবো। আমার নৌকাই আমার ঘর বাড়ি, কাজে থাকার জায়গার দরকার হবে না। তুমি যদি নিজে ওখানে থাকো, শ্যামাপদ অরুণকে বাধা দিতে পারবে না। অরুণকে নিয়ে তুমি খোঁজাখুঁজিতে লেগে যেতে পারবে। আমি বললাম, জ্যাঠামশাই, মিস্টার টমাসের সঙ্গে আমিও যাব। আমার মনে হয় খোঁজাখুঁজির কাজে ওদের আমি সাহায্য করতে পারবো। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে টমাস বললে, তুমি আমাদের সাহায্য করবে? মৃদু হেসে জ্যাঠামশাই বললেন, ছোট ছেলে হলেও ওর পর্যবেক্ষণ শক্তি বেশ প্রখর। টমাস বললে, তোমার জ্যাঠামশাই যদি অনুমতি দেন অবশ্যই তুমি যাবে, কিন্তু তোমার পড়াশোনার ক্ষতি হইবে না। না, বর্মা থেকে চলে এসেছি মার্চ মাসে, তখন জাপানি বোমার আতঙ্কে বেশিরভাগ স্কুলই বন্ধ। কোনো স্কুলে ভর্তি হতে এখনো পারিনি। ঠিক হয়েছে আগামী জানুয়ারি মাসে আমাদের গ্রামের স্কুলে ভর্তি হব। তার মানে আর মাস দুয়েক তোমার পড়ার চাপ নেই। তাহলে আর কি, তোমার অভিভাবকের অনুমতি নিয়ে চলো আমার সঙ্গে। জ্যাঠামশাই, যাবো আমি মিস্টার রাইটের সঙ্গে? জ্যাঠামশাইয়ের মুখের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আমি প্রশ্ন করি। হ্যাঁ, যেতে পারো। টমাস নিজে একজন ঐতিহাসিক, তার সঙ্গে থেকে যদি ঐতিহাসিক সমীক্ষা শিক্ষা পাও আমি খুশি হব। ঠিক হলো, টমাসের বজরা করে টমাস ও আমি সেদিন বিকেলেই জবসা যাব। বজরার ঘরগুলোতে যা ব্যবস্থা আছে, টমাসের সঙ্গে বজরাতেই থাকতে পারবো বলে মনে হলো। টমাস তাড়াতাড়ি আমার জামাকাপড় গুছিয়ে নিয়ে বজরাতে চলে আসতে বললে। আমার জামাকাপড় একটা থলিতে গুছিয়ে নিয়ে টমাসের সঙ্গে বুড়ো শিবের মন্দিরে ঘাটে বাঁধা বজরার দিকে এগিয়ে যাই। আমাদের এগিয়ে দিতে এলেন জ্যাঠামশাই। টমাস জ্যাঠামশাইকে বললে, আপনি আর কষ্ট করছেন কেন? আপনার ভাইপোর সম্বন্ধে আপনার মনে যদি কোনো দুশ্চিন্তার উদ্রেক হয়ে থাকে, দয়া করে মন থেকে তা মুছে ফেলুন। কাজ শেষ হলেই ওকে আপনার কাছে পৌঁছে দিয়ে যাব, একটুও ভাববেন না আপনি।
আমার ভাইপোর জন্য শুধু নয়, তোমার জন্যও ভাবছি। মৃদু হেসে জ্যাঠামশাই বললেন, খুব সাবধানে থাকবে। বিশেষ সতর্কতার প্রয়োজন চরের ওপর দিয়ে চলাচলের সময়। চোরাবালি থেকে সাবধান। আমি বললাম, আচ্ছা জ্যাঠামশাই, দারোগা ঠাকুর মানে শ্যামাপদবাবু তো চোরাবালির খবর রাখেন, মানে তিনি বোধহয় জানেন কোথায় চোরাবালি রয়েছে। জানেন বলেই তো মনে হয়। অরুণ এত ঘোরাঘুরি করেছে, সেও হয়তো। কিন্তু মুশকিল হয়েছে যে অরুণকে তো ওদিকে যেতে দেওয়া হচ্ছে না। টমাস বললে, অরুণ যাতে চরের মধ্যে স্বাধীনভাবে ঘুরতে পারে সে ব্যবস্থা আমি করব। তাহলে তো ভালোই হয়। দেশের সেবায় নিজেকে উৎসর্গ করেছে, ইতিহাস চর্চাও সে সমান নিষ্ঠার সঙ্গেই করবে। খুব ভালো ছেলে অরুণ। আমি বললাম, শ্যামাপদবাবু তো ভালো লোক, ধর্মভীরু পুলিশ অফিসার। নিশ্চয়, শ্যামাপদ সত্যিই ধর্মভীরু ভালো মানুষ। ওরা সবাই ভালো, কিন্তু কিন্তু কি জ্যাঠামশাই? সাবধান, খুব সাবধান। জ্যাঠামশাইয়ের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে টমাস বললে, সবই ভালো, চরের মধ্যে চোরাবালি ছাড়া আর কোনো বিপদ নেই, তবু আপনি আমাদের নিরাপত্তা সম্পর্কে উদ্বেগ বোধ করছেন। হ্যাঁ, কিন্তু কেন তা তোমাদের কাছে খোলসা করে বলতে পারবো না। সদা সর্বদা সাবধান, সতর্ক থেকো। বজরার মধ্যে থাকবে তোমরা। বজরার দরজা তো তেমন পোক্ত নয়। বিশ্বস্ত কোনো লোককে পাহারাওয়ালা হিসেবে মোতায়েন করতে পারলে ভালো হয়। চাও তো এখান থেকে একজনকে তোমাদের সঙ্গে পাঠাতে পারি। কোনো দরকার নেই, আমার বজরার জানলাগুলো যথেষ্ট মজবুত। তাছাড়া একজন পাহারাওয়ালা আছে, দিন রাত অবিশ্রান্ত পাহারা দিয়ে যাচ্ছে। তাহলে তো ভালোই। চলুন না, নিজের চোখে দেখবেন আমার বজরার দরজা জানলাগুলি কিরকম মজবুত। মাদারীপুরের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এর নিজস্ব বজরা এটি, সেরা বর্মি সেগুন কাঠ দিয়ে তৈরি করা। দেখবেন আসুন। টমাসকে অনুসরণ করে বজরার মধ্যে ঢুকলাম আমরা। শোবার ও বসবার ঘর, রান্নাঘর প্রভৃতি নিয়ে ছোটোখাটো একটা বাড়ি বলা যায়। বসবার ঘরে জ্যাঠামশাইকে বসিয়ে টমাস দরজা জানলা বন্ধ করে চাপা গলায় বললে, নীলা দুটি আপনাকে একবার দেখাতে চাই। তারপর ঘরের কোণে রাখা দেরাজ থেকে একটি ভেলভেটে মোড়া ছোট বাক্স বের করল টমাস। বাক্সটি খুলতেই প্রকাশ পেল উজ্জ্বল নীল রঙের দীপ্তি। বেশ বড় আকারের একজোড়া নীল পাথরের চোখ, দেখে চোখ ঝলসে যায়। নীলা। টমাস চাপা উত্তেজিত স্বরে বললে, সংস্কৃত প্রাচীন রচনায় একে বর্ণনা করা হয়েছে নীলকাণ্ঠমণি। দেখছেন তো কিরকম আশ্চর্য আলো ঠিকরে আসছে। আমি বললাম, দেখে মনে হচ্ছে যেন একজোড়া জীবন্ত চোখ। ঠিক বলেছ, দেহ নেই, শুধু একজোড়া চোখ। নির্জন ঘরে নেড়েচেড়ে দেখতে গিয়ে আটকে উঠি। সঙ্গে সঙ্গে চোখের সামনে ফুটে ওঠে চক্ষুহীন দেবী মূর্তি। তারপর জ্যাঠামশাইকে সম্বোধন করে সে বলে, আচ্ছা মিস্টার রায়, শুধু চোখ দেখে কি বোঝা যায় কোন দেবতা বা দেবীর চোখ? এমনিতে বোঝা যায় না, তবে যে বোঝে সে বোঝে। ঢাকা জেলার সবকটি মন্দির ও দেবালয়ে যাবতীয় দেবদেবীর মূর্তি পরীক্ষা করেছি আমি ঢাকার ইতিহাসের উপকরণ সংগ্রহ করতে গিয়ে। কাজী চোখ দেখে মোটামুটি আন্দাজ করতে পারি কার চোখ। চোখ দুটিকে অষ্টভুজা দেবীর বলে শনাক্ত করতে পারছেন তো? আমাদের অষ্টভুজা দেবীর চোখের কোটরে এই চোখ দুটি বসানো ছিল বলে মনে হচ্ছে। শ্যামাপদর কাছে একটি পুঁথি আছে, তার নাম দেবী সুক্তম। তাতে এমনি উজ্জ্বল নীল চোখের বর্ণনা আছে, কিন্তু এমন চোখ অষ্টভুজা দেবীর চোখে থাকার কথা নয়। বৌদ্ধ তন্ত্রের মধ্যে যেসব দেবীর বর্ণনা পাওয়া যায় তাদের চোখেই এরকম নীলার চোখ শোভা পেত বলে জানা যায়। ঢাকা শহর থেকে মাইল 20 উত্তর পশ্চিমে কাকলাজানি নদীর ধারে ধামরাইতে বৌদ্ধদের ধর্মরাজিকা বা কীর্তিস্তম্ভের ধ্বংসাবশেষ আছে। তার মধ্যে একটি দেবী মূর্তির চোখে এমনি নীলা আমি দেখেছিলাম। সম্ভবত ধামরাইয়ের কোনো দেবী মূর্তির চোখের নীলা এখানকার অষ্টভুজার চোখে লাগানো হয়েছিল। টমাস বললে, তার মানে এই নীলা দুটি ধামরাইয়ের বৌদ্ধ দেবী মূর্তির চোখ? হ্যাঁ, আমারও তাই ধারণা। তবে সেই দেবী মূর্তি থেকে চোখ দুটি তুলে আনা হয়েছিল কয়েকশো বছর আগে, এবং এখন সেই মূর্তিকে খুঁজে বের করা অসম্ভব ব্যাপার। অতএব তোমার ঠাকুরদা যেখান থেকে নিয়েছিলেন সেখানে ফেরত দেওয়াই বাঞ্ছনীয়। তা অবশ্য ঠিক, আমার ঠাকুরদা অষ্টভুজার মূর্তি থেকে নিয়েছিলেন, অতএব সেই অষ্টভুজা মূর্তিতেই তাদের ফেরত দিলে আমার কর্তব্য শেষ হবে। আচ্ছা মিস্টার রায়, অষ্টভুজার মূর্তিটির বর্ণনা দিতে পারেন? খুব দিতে পারি। অষ্ট ধাতু দিয়ে তৈরি মূর্তি, 8টি ধাতুর মধ্যে সোনাও আছে। বলেন কি, সোনার মূর্তি? সোনার মূর্তি, নীলার চোখ, অমূল্য জিনিস। আকারে অবশ্য তেমন বড় কিছু নয়,
জ্যাঠামশাই নৌকো থেকে নেমে গেলে পর মাঝিরা নোঙর তুলে নৌকো ভাসিয়ে দিল।